এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসলাইন ওয়ান্ডারিং। বেসলাইন ওয়ান্ডারিং এর মানে হচ্ছে যে একটা কাল্পনিক একটা লাইন, একটা যেটা হচ্ছে আমাদের সিগন্যালের এভারেজ লাইন। যদি আমরা একটু গ্রাফ আঁকি, ধরা যাক যে আমাদের সিগন্যাল হচ্ছে এরকম একটা সিগন্যাল আমাদের কাছে আছে। তো এই যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটা ধরি যে এটা ভ্যালুগুলো হচ্ছে 1 আর এগুলো হচ্ছে 0, এগুলো হচ্ছে আমাদের 0। তো আমরা যদি এখন একটা কাল্পনিক লাইন কল্পনা করি যেটা হচ্ছে এই সিগন্যাল গুলোর এভারেজ বা গড়, তখন এই লাইনটা আসলে কোন বরাবর হবে? যেহেতু এখানে মাল্টিপল অফ 1 আছে, মাল্টিপল অফ 0 আছে, তো ধরা যাক যে আমাদের যে সিগন্যালটা আছে, যদি এখানে অনেকগুলো লাইন থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের সিগন্যালটা হয়তো 0 সামথিং হবে আর কি, বা জিরোর কাছাকাছি হবে। যেহেতু আমাদের কাছে অনেকগুলো লাইন আছে, এখানে যে 0 আর 1 থাকবে এরকম না, অনেকগুলো 1 থাকতে পারে, অনেকগুলো 0 থাকতে পারে। তো এরকম ভাবে যদি আমরা গড় হিসাব করি তাহলে দেখা যাবে আমাদের যে লাইনটা আছে, গড় যে লাইনটা আছে, এভারেজ যে লাইনটা আছে, এই এভারেজ লাইনটা হচ্ছে আমাদের প্রায় এই যে 0 যে আছে, জিরোর কাছাকাছি। 0 বলতে এখানে আমরা বুঝেছি আমাদের ভোল্টেজ লেভেলটা 0, এটা হচ্ছে প্লাস ভি, আর এটা হচ্ছে মাইনাস ভি। ঠিক আছে? তো এভারেজ করলে দেখা যাবে যে এখানে 0-র কাছাকাছি আছে। তো এখন এটাকে, এই যে মাঝখানে যে গড় রেখাটা আসতেছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে বেস লাইন। এখন বেস লাইন ওয়ান্ডারিং জিনিসটা কি? বেস লাইন ওয়ান্ডারিং জিনিসটা হচ্ছে যে আমাদের কাছে যদি অনেকগুলো 1 অথবা অনেকগুলো 0 থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় তাদের গড় ভ্যালু 0 অথবা 1 হয়। যেমন ধরা যায় আমাদের কাছে আরেকটা সিগন্যাল আছে, যে আমাদের সিগন্যাল, এই সিগন্যালটার সবগুলো ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে? তো এখানে যদি আমরা গড় নির্ণয় করতে চাই, সবগুলোই হচ্ছে 1 বা একটা লং সিকোয়েন্স অফ 1 আছে এখানে, তাহলে কি দেখা যাবে কি এদের গড় করলে এদের গড় ভ্যালুটাই প্রায় 1 এর কাছাকাছি হবে। তো এই বেস লাইনে আসলে উদ্দেশ্যটা কি? বেস লাইনের উদ্দেশ্য হচ্ছে যখন আমাদের রিসিভার আমাদের সিগন্যালটা রিসিভ করবে, তখন সে বেস লাইনের সাপেক্ষে নির্ণয় করবে যে কোন ভ্যালুটা হচ্ছে 0 আর কোন ভ্যালুটা হচ্ছে 1। যেমন এখানে চিন্তা করবে সে বেস লাইন থেকে এটা উপরে আছে, বেশি পাওয়ার, তাই এটা হচ্ছে আমাদের 1। ঠিক একইভাবে এটা হচ্ছে নিচের দিকে আছে বেস লাইনে, এটা হচ্ছে 0। কিন্তু যখন বেস লাইনটা যদি একদম আমাদের সিগন্যালের কাছাকাছি চলে যায়, যেমন ধরো এখানে অনেকগুলো 1 আছে, 1 এর কাছাকাছি বেস লাইনটা চলে গেছে, তখন সে এটা আলাদা করতে পারে না যে এখানে 1 কোনটা আর বেস লাইন কোনটা। তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বেস লাইন ওয়ান্ডারিং। ওয়ান্ডারিং করা মানে হচ্ছে যে শিফট করা, ড্রিফট করা। আমাদের কি হচ্ছে বেস লাইনটা 0 থেকে উপরের দিকে শিফট করছে, এটা নিচের দিকেও শিফট করতে পারে যদি আমাদের কাছে একাধিক 0 থাকে। তো এই যে বেস লাইন ওয়ান্ডারিংটা ঘটে, এই ঘটার কারণে কি হয়, আমাদের যে সিগন্যালটা আছে, রিসিভার যে আছে, সে সঠিকভাবে 0 আর 1 ডিটারমাইন করতে পারে না, সিগন্যালটাকে ঠিকভাবে রিট্রিভ করতে পারে না। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে কমানো বা এটাকে পুরোপুরি ভাবে নির্মূল করা। তো এখানে কি বলছে দেখি, এ রিসিভার উইল ইভালুয়েট দ্য এভারেজ পাওয়ার অফ দি সিগন্যাল। যে এভারেজ পাওয়ার বলতেছে, এভারেজ পাওয়ারটাকে আমরা বলতেছি হচ্ছে বেস লাইন, and use that to determine the value of incoming data elements. তো আমাদের কাছে যেসব ডাটা আছে সেই ডাটাগুলোকে কি করি আমরা, ভ্যালু বের করি কিসের মাধ্যমে? এই বেসলাইনের মাধ্যমে। The incoming signal power is evaluated against this baseline to determine the value of the data element, যেটা বললাম। The long string of zeros or ones can cause a drift. তো এই ড্রিফটটা কি? ড্রিফটটা হচ্ছে বেসলাইনের ড্রিফট অথবা বেসলাইনের শিফট। শিফটিং ঘটার কারণে কি হইতেছে যে আমাদের বেসলাইনটা সরে যেতেছে, যখন বেসলাইন সরে যাবে তখন আমরা সঠিকভাবে আমাদের 0 1 ডিটারমাইন করতে পারবো না। এই যে মেক ইট ডিফিকাল্ট ফর দ্য রিসিভার টু ডিকোড কারেক্টলি। তো এই হচ্ছে আমাদের বেসলাইন অর্ডারিং এর প্রবলেম টু। এরপর আসে আমরা ডিসি কম্পোনেন্ট। ডিসি কম্পোনেন্ট মানে কি? ডিসি কম্পোনেন্টকে আমরা অন্য ভাষায় বলতে পারি, একটা ইনফর্মাল শব্দে বলতে পারি, এটা হচ্ছে জিরো ফ্রিকোয়েন্সি। জিরো ফ্রিকোয়েন্সি। তো জিরো ফ্রিকোয়েন্সি কথাটা মানে কি? আমরা যদি একটা ডিসি লাইন কল্পনা করি, আহ এটা হচ্ছে আমাদের একটা ডিসি লাইন। ডিসি লাইনে কি হয়, কোনো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, তো এটা হচ্ছে জিরো ফ্রিকোয়েন্সি। তো ডিসি লাইনের কম্পোনেন্টের সমস্যাটা কি? যখন আমাদের কাছে ইনফিনিট নাম্বার অফ সরি যখন আমাদের কাছে ইনফিনিট নাম্বার অফ জিরো অথবা ওয়ান থাকে, ইনফিনিট নাম্বার অফ জিরো অথবা ওয়ান থাকে, তখন দেখা যায় যে আমাদের কাছে এখানে জিরো ফ্রিকোয়েন্সি চলে আসতেছে। তো জিরো ফ্রিকোয়েন্সির সমস্যাটা কি? জিরো ফ্রিকোয়েন্সির সমস্যা হচ্ছে আমাদের যে রিসিভার আছে, রিসিভার মাঝে মধ্যে এই লো ফ্রিকোয়েন্সি যে সিগন্যাল আছে তাকে ডিটেক্ট করতে পারে না বা তাকে
সরাসরি ভাবে ইগনোর করে। যেমন ধরি আমাদের কাছে আমরা কিছু ফিল্টার সম্পর্কে ধারণা রাখি, যেমন আমরা দুইটা ফিল্টার সম্পর্কে জানি, একটা হচ্ছে লো পাস ফিল্টার আর একটা হচ্ছে আমাদের ব্যান্ড পাস ফিল্টার। লো পাস ফিল্টার মানে কি? লো পাস ফিল্টার হচ্ছে মানে যেগুলো হচ্ছে আমাদের লো ফ্রিকোয়েন্সি গুলোকে অ্যাকসেপ্ট করে। আর হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার মানে কি? যেগুলো হচ্ছে আমাদের মাঝারি টাইপের, অর্থাৎ আহ প্রথম দিকে কিছু অংশ কিছু কম ফ্রিকোয়েন্সি যেগুলো আছে সেগুলোকে ইগনোর করে, আবার অধিক ফ্রিকোয়েন্সিকে ইগনোর করে, মানে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সে ফ্রিকোয়েন্সি গুলোকে অ্যাকসেপ্ট করে। তো আমাদের যেসব কম্পোনেন্ট থাকে বা যেসব রিসিভার থাকে সেগুলো মূলত আহ, এই ব্যান্ড পাস ফিল্টারের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়, বা ব্যান্ড পাসের মতো করে কাজ করে। তো দেখা যায় যখন আমরা ইনফিনিট নাম্বার অফ জিরো পাবো বা একটা লং সিকোয়েন্স অফ জিরো অথবা ওয়ান পাবো, তখন দেখা যায় আমাদের সিগন্যালটা কি হয়ে যাচ্ছে? ডিসি সিগন্যাল হয়ে যাচ্ছে। তো ডিসি সিগন্যাল যখন হয়ে যাবে তখন দেখা যায় এটা ভিতর ফ্রিকোয়েন্সি কি হয়ে যাচ্ছে? জিরো অথবা জিরোর কাছাকাছি। তো এই যে জিরো অথবা জিরোর কাছাকাছি হয়ে গেল, তখন এটা কাজ করতেছে কি হিসেবে? লো লো ফিল্টার হিসেবে কাজ করতেছে। তো লো বা লো ফ্রিকোয়েন্সি হিসেবে কাজ করতেছে। যখন এটাতে লো ফ্রিকোয়েন্সি থাকবে তখন আমাদের যে সিস্টেম আছে বা আমাদের যে রিসিভার আছে সেটা আর এই আমাদের সিগন্যালটাকে রিসিভ করতে পারবে না, বা সেই সরাসরি এটাকে ইগনোর করবে, যার কারণে আমার ডাটাটা সঠিক আসবে না। যেমন এখানে যদি আমরা একটু পড়ি, সেখানে বলছে যে when the voltage level remains constant for a long period time, there is an increase of low frequency. তো এখানে কি আছে? আমাদের লো ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে। তো আমাদের আমাদের তো শুধুমাত্র লং সিকোয়েন্স অফ ওয়ান থাকবে না, জিরো অথবা ওয়ানও থাকবে। তো এটা পুরোপুরি ভাবে জিরো ফ্রিকোয়েন্সি না হয়, জিরোর কাছাকাছি একটা ফ্রিকোয়েন্সি আসে। সহজ কথা, এটা একটা লো ফ্রিকোয়েন্সি আসে। তো মোস্ট চ্যালেঞ্জ আর ব্যান্ড পাস এন্ড মে নট সাপোর্ট দ্য লো ফ্রিকোয়েন্সি, যেটা বললাম আমাদের বেশিরভাগ রিসিভার হচ্ছে ব্যান্ড পাস সিস্টেমে কাজ করে, তো এটা লো ফ্রিকোয়েন্সি এটা ডিটেক্ট করতে পারে না। দিস উইল রিকোয়ার দ্য রিমুভাল অফ ডিসি কম্পোনেন্ট অফ এ ট্রান্সমিটার সিগন্যাল। কারণ বলছে আমাদের যে এই যে লো জিরো ফ্রিকোয়েন্সির যে অবস্থা আছে এটাকে আমরা বলছি ডিসি কম্পোনেন্ট, অর্থাৎ ডিসি সিগন্যালের একটা বৈশিষ্ট্য। তো এখানে একটা উদাহরণ দিচ্ছে, উদাহরণ বলতে যেসব টেলিফোন লাইন আছে সেসব টেলিফোন লাইন দেখা যাচ্ছে যে 200 ফ্রিকোয়েন্সি বা 200 হার্জের নিচে কোনো ফ্রিকোয়েন্সিকে এরা কি করে না? অ্যাকসেপ্ট করে না। সেই ক্ষেত্রে আমাদের সিগন্যালের মধ্যে যদি অসংখ্য ওয়ান থাকে, অসংখ্য জিরো থাকে, তখন দেখা যাবে আমাদের সিগন্যালটা ওই টেলিফোন লাইন দ্বারা অ্যাকসেপ্ট হবে না। তো এটা আমাদের জন্য একটা প্রবলেম আর কি। তো আমরা এখন পর্যন্ত দুইটা প্রবলেম পেলাম, একটা হচ্ছে বেসলাইন অন্ডারিং, আর একটা প্রবলেম হচ্ছে ডিসি কম্পোনেন্ট। তো এখন আসলে আমরা সেলফ সিঙ্ক্রোনাইজেশন প্রবলেমে। সেলফ সিঙ্ক্রোনাইজেশন প্রবলেমটা আসলে মূলত কি? এটা হচ্ছে যে সেন্ডার আর রিসিভারের মধ্যে একটা টাইমিং এর একটা সিঙ্ক্রোনাইজেশন বা টাইমিং এর একটা মিল থাকা, যে আম, যখন আমাদের সেন্টার ডাটাগুলো পাঠাচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর পর পাঠাচ্ছে একটা সিগন্যালকে, এখন রিসিভার যদি ওই টাইম মতো ওই ডাটাগুলোকে গ্রহণ করে তখন ডাটাটা ঠিক থাকে। কিন্তু সে যদি আহ, এই টাইমের মধ্যে যদি গরমিল থাকে অথবা টাইমটা যদি ঠিক মতো না হয়, তখন দেখা যায় যে আমাদের সিগন্যালের মধ্যে ত্রুটি চলে আসে, এরর চলে আসে। যেমন ধরো যাক একটা উদাহরণ দেখি। এই উদাহরণটা আমাদের কি বলতেছে? সাপোজ মনে করি যে আমাদের যে এই সেন্ডার আছে, সেন্ডার এই 1 সেকেন্ড পর পর ডাটা পাঠাচ্ছে। ঠিক আছে, 1 সেকেন্ড পর পর এই যে জিরো ওয়ান পাঠাইলো, প্রথমে জিরো, তারপর হচ্ছে ওয়ান, তারপর আবার ওয়ান, এরপর হচ্ছে জিরো 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 ওয়ান। তো এগুলো সবগুলো মনে করি যে 1 সেকেন্ড পর পর পাঠাচ্ছে। এই 1 সেকেন্ড পর পর কি হচ্ছে? এটা ক্রমান্বয়ে আমাদের রিসিভারের কাছে যাচ্ছে। এখন রিসিভার কি করতেছে? সে 1 সেকেন্ড পর পর এটাকে স্লাইস না করে সে ধরা যায় যে 30 সেকেন্ড পর পর স্লাইস করতেছে। ঠিক আছে, 30 সেকেন্ড পর পর সে এটাকে স্লাইস করছে। তো এখানে সমস্যাটা কি হবে? সমস্যা হবে, দেখা যাবে যে 1 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ডের পরিবর্তে যখন 1 মিনিটের পরিবর্তে যখন 30 সেকেন্ড সে স্লাইস করবে, তখন একই সিগন্যালকে সে হইতে পারে সে দুইবার তিনবার স্লাইস করে ফেলতেছে। যেমন দেখা যায় কি যে এখানে যে আছে, এখানে এক আছে একবার, 1 সেকেন্ডের মধ্যে এক আছে একবার, কিন্তু সে যখন স্লাইস করতেছে 30 সেকেন্ড পর পর, তখন সে এককে দুইবার স্লাইস করে ফেলছে। অর্থাৎ এই এক এক ভিন্ন ভিন্ন তার কাছে। তো সেই হিসেবে নিয়েছে যে একটা এককেই দুইবার গ্রহণ করে ফেলতেছে বা দুইবার অ্যাকসেপ্ট করে ফেলতেছে। ঠিক সেরকম ভাবে দেখা যাচ্ছে এখানে দুইটা এক আছে, কিন্তু সে এত তাড়াতাড়ি স্লাইস করতেছে বা এত তাড়াতাড়ি গ্রহণ করতেছে যে সে এটাকে তিনটা বানায় ফেলছে। তো এটা হচ্ছে একটা প্রবলেম। কেননা আমার কাছে যে সিগন্যালটা আমি পাঠাচ্ছি আমার রিসিভার তার চেয়ে বেশি সিগন্যাল নিজের মধ্যে নিয়ে নিতেছে, অথবা আহ, এটাকে এটাকে রিট্রিভ করতেছে। তো এই রংলি রিট্রিভ করার কারণে দেখা যেতেছে আমাদের যে ডাটাটা আছে ডাটাটা 100% ঠিক থাকতেছে না। তো এটা কেন হইতেছে যে আমি এই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কি, এই ক্ষেত্রে আমাদের রিসিভার কি হতেছে? তাড়াতাড়ি স্লাইস করে ফেলতেছে। আর যখন তাড়াতাড়ি স্লাইস করবে তখন কি হইতেছে? আমাদের ডাটা বিটের নাম্বার বেড়ে যেতেছে। যেমন এখানে কত আছে? এখানে মোটামুটি 10টার মতো ডাটা আছে। কিন্তু এখানে যদি আমরা চিন্তা করি, এখানে 10-এর বেশি ডাটা চলে আসছে, 12টা 13টা ডাটা চলে আসছে। কেন চলে আসছে? কারণ আমাদের স্লাইসিংটা তাড়াতাড়ি হচ্ছে।
তো যখন আমাদের রিসিভার ফাস্ট হবে তখন স্লাইসিং বেশি হবে, ডাটা বিট অ্যাড করতে হবে, এই যে ডাটা বিট অ্যাড হইতেছে এক্সট্রা। আর যখন আমাদের স্লাইসার মানে আমাদের রিসিভারটা স্লো হবে তখন দেখা যাবে সে যতগুলো ডাটা আছে তার চেয়ে কম ডাটা নেবে, তার চেয়ে কম ডাটা রিট্রিভ করতে পারবে, সেক্ষেত্রে আমাদের ডাটা কিছু মিসিং হবে। তো এখানে এগুলোই বলছে, দেখা যাচ্ছে কি বলছে, to correctly interpret the signal received from the sender, the receiver bit intervals must correspond exactly to the sender's bit intervals. সহজ কথায় যে আমাদের যে ইন্টারভাল গুলো আছে, যে কত সেকেন্ড পর পর স্লাইস করতে হবে, এই জিনিসটা দুইটার মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে, এবং দুইটা দুইটা ডিভাইসের মধ্যে এগ্রি করতে হবে যে আসলে আমরা এত সেকেন্ড পর পর এটাকে স্লাইস করব, বা এত সেকেন্ড পর পর আমি ডাটাটা পাঠাচ্ছি। ইফ দ্য রিসিভার ক্লক ইজ ফাস্টার অর স্লোয়ার, ফাস্টার হোক স্লোয়ার হোক, এটা কি করতে পারে, মিস ইন্টারপ্রেট করতে পারে। ইফ দ্য রিসিভার ইজ ফাস্টার, যেটা বললাম যদি তাড়াতাড়ি স্লাইস করে ফেলে, তখন দেন অ্যান এক্সট্রা বিট উইল বি অ্যাডেড টু দ্য রিসিভার, তখন কি হইতেছে, আমরা এক্সট্রা বিট চলে আসতেছে, এই যে এখানে 10টা ছিল এখানে 13টা হয়ে গেছে বা 12টা হয়ে গেছে, বা এক্সট্রা অ্যাড করতে হইতেছে, এটাই আর কি। যদি রিসিভার স্লোয়ার হয় তখন দেখা যাবে আমরা কি করতে পারি, ডাটা বিট কিছুটা লস করতে পারি। তো আমাদের দুই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের অসুবিধা, তো আমরা চেষ্টা করব যে এই দুইটা জিনিসকে আমরা যে, কি বলবো এটাকে, আহ, দুইটা জিনিসকেই যেন আমরা সলভ করতে পারি আর কি। আমাদের এরকম সিস্টেম ডেভেলপ করতে হবে যেন আমরা এই প্রবলেম গুলো, অর্থাৎ বেসলাইন ওয়ান্ডারিং, ডিসি কম্পোনেন্ট আর সেলফ সিঙ্ক্রোনাইজেশন, এই তিনটা প্রবলেম যেন এই তিনটা সলভ করতে পারি আমরা। আচ্ছা, তো নেক্সটে আসি। এখানে একটা প্রবলেমের কথা বলা হয়েছে, এটা হচ্ছে আমাদের এই সিঙ্ক্রোনাইজেশন প্রবলেমের উপর ডিপেন্ড করে দেওয়া হয়েছে। বলা হয়েছে ইন আ ডিজিটাল ট্রান্সমিশন দ্য রিসিভার ক্লক ইজ 0.1% ফাস্টার দেন দ্য সেন্ডার ক্লক। সহজ কথায় আমাদের রিসিভারটা আমাদের সেন্ডার থেকে 0.1% ফাস্টার। How many extra bits per second does the receiver receive if the data rate is 1 kilobit per second? কি বলতেছে, যদি আমাদের ডাটা রেটটা 1 কিলো মানে সেকেন্ডে যদি 1 কিলো বিট পাঠানো হয়, তো সেক্ষেত্রে আমাদের রিসিভারটা কয়টা এক্সট্রা বিট কি করতেছে, কাউন্ট করতেছে বা গ্রহণ করতেছে। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, দেখা যাচ্ছে আমাদের কাছে 0.1% ফাস্টার বলছে এখানে। তো 0.1% ফাস্টার মানে হচ্ছে আমাদের, তো 0.1% ফাস্টার মানে হচ্ছে যে আমাদের এই যে আমরা ডাটা বলছি কত, 1 কিলো বিট, তো 1 কিলো বিট যখন আমরা পাঠাবো তখন 1000 ডাটা যখন পাঠাবো তখন 0.1 বিট অ্যাড করতে হবে। তো আমরা এটা যদি একটু ঐকিক নিয়মে করি, এখানে ঐকিক নিয়মে করার মতো সুবিধা নাই। তো আমরা ধরে নিই যে আমাদের যখন 100, যখন আমাদের যখন আমাদের কাছে 100 ডাটা থাকবে, তখন আমাদের কাছে এক্সট্রা অ্যাড করতে হবে 0.1, 0.1। ওকে, 100 ডাটার জন্য 0.1 বিট অ্যাড করতে হবে। তাহলে আমাদের ডাটা আছে কত, 1000, তো 1000-এর জন্য কত অ্যাড করতে হবে, 0.1/100 × 1000। তো এখানে আমাদের পুরোটা যদি আমরা চিন্তা করি, 1000-এর জন্য 1000, লেখা কত মুশকিল, কি হবে, 0.1/100 × 1000। তো এখানে আমরা মোটামুটি পাবো কত, এক এক বিট পাবো আর কি। আচ্ছা, কি লিখছি আমি জানি না। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি সহজ করে বলে দিই এখানে। তো 100 বিটের জন্য আমরা 0.1 বিট অ্যাড করতেছি, তো 1000 বিটের জন্য আমরা অ্যাড করবো কত বিট, 1 বিট। তার মানে আমাদের যদি 1000 বিট পাঠানো হয়, সেই ক্ষেত্রে আমাদের রিসিভার 1001 বিট সে কি করবে, নিজের মধ্যে রিট্রিভ করবে। তাহলে এখানে এক্সট্রা বিট আছে কয়টা, একটা, তো আমরা এক্সট্রা ইনফো পাইতেছি, যেটা আসলে আমাদের অরিজিনাল সিগন্যাল থেকে আলাদা। তো এখানে যদি আমার ডাটা বিট যদি 1 MBPS হয়, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে যদি আমি আহ এক এক এমবিপিএস এর জন্য যদি 10⁶ বিট পাঠাই, তো সেক্ষেত্রে আমাদের 1000 বিট এক্সট্রা আসতেছে। তো এটা আমরা নর্মাল ক্যালকুলেশন করলে পেয়ে যাব। তো আশা করি এটা বোঝা গেছে। পরে যাই, পরে হচ্ছে এরর ডিটেকশন। এরর ডিটেকশন করা হচ্ছে আমরা যে অতিরিক্ত যে বিট থাকে বা অতিরিক্ত যে সিগন্যাল থাকে, সেটার মাধ্যমে আমরা কি করতে পারি, এরর ডিটেকশন করতে পারি। নয়েজ, অথবা আচ্ছা কি বলছে, ইট ইজ ডিজারেবল টু হ্যাভ এ বিল্ট ইন এরর ডিটেক্টিং ক্যাপাবিলিটি in the generated code to detect some or all of the errors that occurred during transmission. আচ্ছা, এখানে এরর ডিটেকশনের কথা বলছে। এরর ডিটেকশন আমরা কিভাবে করি, সেটা আমরা এরর ট্রান্সমিশন মোড যেগুলো আছে সেগুলোতে দেখতে পারবো আসলে আমরা কিভাবে কি করি। For example, a particular signal transition is not the part of the code. When it occurs, the receiver will know that a symbol occurred, error has occurred. তার মানে যখনই কোনো একটা ভুল হবে,
তখন আমাদের সিস্টেমটা অটোমেটিক বুঝতে পারবে যে এখানে ভুল হয়েছে। তো কিভাবে ভুল হবে, এটা অনেকগুলা সিস্টেম আছে, যেমন প্যারিটি বিট, তারপরে আমরা ট্রান্সমিশন মোডের মধ্যে পড়বো যে সামনে অথবা পিছনে কিছু হেডার অথবা টেইলার বিট অ্যাড করা হয়। এই হেডার এবং টেইলার বিটটা ধরতে পারে যে আসলে কোনো সমস্যা আছে কি নাই। এটাও প্যারিটি বিটের মধ্যে একটা concept. Whereas a noise and interference, there are line encoding techniques that make the transmitted signal immune to noise and interference. তো লাইন কোডিং এনকোডিং এর মাধ্যমে আমাদের সিগন্যালটাকে কি করা হয়, নয়েজ অথবা ইন্টারফারেন্সের প্রতি ইমিউন করে তোলা হয়। Complexity, a complex scheme is more costly to implement than a simple one. সহজ কথা যে আমাদের যদি কমপ্লেক্স স্কিম থাকে সেটা কি হবে, বেশি কস্টলিয়ার হবে। ওকে, তো এখানে বলছে যে স্কিম উইথ 4 signal levels is much costlier and difficult to implement the one that uses only 2 levels. অর্থাৎ আমাদের কাছে যদি 2টা লেভেল থাকে আর যে 4টা লেভেল থাকে, তো 4টা লেভেল ইমপ্লিমেন্ট করা অবশ্যই কঠিন। তো এগুলো হচ্ছে ছোটখাটো টপিক, এত বেশি ইম্পর্টেন্ট না। এরপর আমরা আসি ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন। তো আমাদের পড়ার মতো এখান থেকে শুরু, আমাদের যেসব কনসেপ্ট আছে এখানে আমরা কি কি পড়বো, এখানে পড়বো হচ্ছে লাইন এনকোডিং, ব্লক এনকোডিং, সরি ব্লক কোডিং, আর হচ্ছে স্ক্র্যাম্বলিং। তো সবগুলাই অনেক বড় বড় টপিক, দেখা যাক কিভাবে কি করা যায়। তো এখানে একটা কথা বলছে যে লাইন এনকোডিং ইজ অলওয়েজ নিডেড, অর্থাৎ লাইন এনকোডিং সবসময় করা লাগবে যখন আমরা ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন করব। তো লাইন এনকোডিং এর অনেক বড় কিছু টপিক আছে, দেখা যাক। এই যে লাইন এনকোডিং কে মোটামুটি 5টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইউনিপোলার, তারপর হচ্ছে পোলার, বাইপোলার, মাল্টি লেভেল, মাল্টি ট্রানজিশন। আমাদের সবগুলোই দেখতে হবে। আর এখানে কি বলছে, এখানে কিছু ভোল্টেজ লেভেলের কথা বলছে যে আমাদের ভোল্টেজ লেভেল থাকবে, এখানে আমরা 0 অথবা 1 দ্বারা রিপ্রেজেন্ট করবো। লাইন এনকোডিং মানে হচ্ছে কনভার্টিং এ স্ট্রিং অফ জিরোস এন্ড ওয়ান্স ইনটু এ সিগন্যাল ডিনোট বাই 0 and 1, অর্থাৎ এখানে আমরা পজিটিভ এবং নেগেটিভ যে ভোল্টেজ আছে ভোল্টেজ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। মাঝে মধ্যে আমরা পজিটিভ হাই ভোল্টেজ অথবা পজিটিভ নেগেটিভ নেগেটিভ ভোল্টেজ দ্বারা রিপ্রেজেন্ট করবো। মাঝে মধ্যে আমরা শুধুমাত্র পজিটিভ ভোল্টেজ আর 0 দ্বারা রিপ্রেজেন্ট করবো। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখানে আসি। প্রথমে হচ্ছে আমাদের লাইন লাইন কোডিং ইউনিপোলার। ইউনিপোলার মানে হচ্ছে একটা পোল, সহজ কথা হচ্ছে আমাদের যে অ্যাম্পলিটিউড থাকবে, অ্যাম্পলিটিউডে শুধুমাত্র একটা কি বলবো এটাকে, ভোল্টেজ লেভেল থাকবে। একটা হচ্ছে আমাদের 0 আর একটা হচ্ছে ভি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইউনিপোলার। এখানে কিভাবে বলতেছে দেখি। অথবা এইভাবে চিন্তা করা যেতে পারে যে আমাদের যে সবগুলো সিগন্যাল আছে, সিগন্যাল সবসময় জিরোর এক পাশে থাকবে। ঠিক আছে, যেমন এখানে এখানে যে সিগন্যাল গুলো আছে সবগুলো জিরোর পজিটিভ দিক, নেগেটিভ দিক কিছু নেই। এটাকে আমরা ইউনিপোলার হিসেবে বলতে পারি আর কি, ধরতে পারি। তো all signal levels are on the same side of the axis, either above or below, হয়তো উপরে অথবা নিচে থাকতে পারে। পজিটিভ ভোল্টেজ ডিফাইন্স বিট 1 and the জিরো ভোল্টেজ ডিফাইন বিট 0। অর্থাৎ আমাদের যে এই যে এখানে দেখলে বোঝা যাচ্ছে যে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। হুম, তো কি হইতেছে, আমাদের যে 1 আছে 1 কে আমরা ভোল্টেজ ভি দ্বারা প্রকাশ করতেছি, আর আমাদের যে জিরো সিগন্যাল গুলো আছে এটাকে আমরা ভোল্টেজ 0 দ্বারা প্রকাশ করতেছি। তো এই হচ্ছে আমাদের বিট গুলো। তো আই গেস এটা আমরা প্রকাশ করতে পারবো, আমরা বুঝতে পারি। It is called not return to zero because the signal does not return to zero in the middle of the bit. আচ্ছা, এখানে একটা কথা আছে যে এখানে আমাদের কি হচ্ছে, সিগন্যালটা রিটার্ন টু জিরো মানে জিরোতে ফেরত আসতেছে না, এট দ্য মিডল অফ দ্য বিট। ঠিক আছে, এখানে এই জিনিসটা পয়েন্টটা একটু মনে রাখা লাগবে। আসলে আমাদের সিগন্যাল তো জিরোতে আসতেছে, কিন্তু এখানে তাহলে বলতেছে কেন যে নট রিটার্ন টু জিরো, কারণ আমাদের সিগন্যালটা মানে কি বলছে, মিডল অফ দ্য বিটে আসতেছে না। অর্থাৎ এখান থেকে যদি আসতো, এই যে মিডল মানে আমার বিটটা যাচ্ছে, একটা বিট কমপ্লিট হওয়ার আগেই যদি আমার ডাটাটা জিরোতে রিটার্ন করতো, তখন সেটাকে আমরা বলতাম হচ্ছে রিটার্ন টু জিরো। এই জিনিসটা আমরা পরে পড়বো। আর এনার্জি আছে আর হচ্ছে আরজি আছে। তো আমরা আপাতত নট রিটার্ন টু জিরো পড়তেছি, পরে যখন রিটার্ন টু জিরো পড়বো তখন আমরা দেখবো যে আসলে ডাটা কিভাবে মাঝখানের মধ্য দিয়ে আবার চলে আসে। তো এখানে একটা পাওয়ার একটা সংকেত আছে, পাওয়ারের সংকেতটা হচ্ছে যেখানে দুই ধরনের পাওয়ার আছে। একটা হচ্ছে এই যে ওয়ান এর জন্য আমরা পাওয়ার পেতেছি, এটা হচ্ছে হাফ ভি স্কোয়ার। আর আমরা যে জিরোর জন্য পাওয়ার পেয়েছি এটা হচ্ছে হাফ জিরো স্কোয়ার। তো জিরো স্কোয়ার যেহেতু এখানে আর জিরোটাকে তো আমরা বাদ দিয়ে দিতে পারি, এটা হচ্ছে আমাদের জিরো। তো আমাদের শুধুমাত্র পাওয়ার থাকবে কি, হাফ ভি স্কোয়ার। আচ্ছা, এটা সুবিধা কি কি, এটা হচ্ছে ভেরি সিম্পল, হ্যাঁ খুবই সিম্পল, এটার মধ্যে কিছুই করতে হইতেছে না। নর্মালি আমরা সব জিরো আর ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করতে হচ্ছে, জিরো আর ভোল্টেজ ভি দ্বারা। অকুপাইস লেস ব্যান্ডউইথ, হ্যাঁ আমাদের এখানে ফ্রিকোয়েন্সিও খুব কম লাগতেছে, যেহেতু আমাদের এই যে একটা সিগন্যালের জন্য, একটা ডাটার জন্য একটাই সিগন্যাল লাগতেছে বা একটাই লেভেল লাগতেছে, এই জন্য আমাদের ব্যান্ডউইথ খুব কম। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ কি কি, এটার কি আছে, ডিসি কম্পোনেন্ট আছে। ডিসি কম্পোনেন্ট বলতে বোঝায় কি, এই যে এখানে আমরা একটু বলতে পারবো যে আমাদের যখন ইনফিনিট নাম্বার অফ জিরো থাকবে, আমাদের লম্বা সিকোয়েন্স অফ জিরো থাকবে, তখন কি হইতেছে, আমরা এখানে জিরো ফ্রিকোয়েন্সি পেতেছি।
তো জিরো ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ডিসি কম্পোনেন্ট থাকা, অর্থাৎ এখানে যে লো ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে এর কারণে আমাদের সিগন্যালটা হয়তো বা আমাদের রিসিভার রিসিভ করবে না। আচ্ছা, তো এটা বোঝা গেল। এরপর হচ্ছে আমাদের সাফার ফ্রম বেস লাইন ওয়ান্ডারিং। বেস লাইন ওয়ান্ডারিং এখান থেকে প্রবলেম হচ্ছে যে আমাদের যদি ইনফিনিট নাম্বার অফ জিরো থাকে তখন আমাদের বেস লাইনটা এই জিরোতে না থেকে কি করে উপরের দিকে শিফট করে, এই যে এখানে শিফট করবে। I guess বুঝতে গেছে। উপরের দিকে শিফট করে যদি আমাদের অনেকগুলো জিরো একসাথে থাকে, এই যে বেস লাইনটা উপরের দিকে শিফট করলে এটার কারণে আমাদের বেস লাইন ওয়ান্ডারিং প্রবলেম দেখা দিবে। নো এরর কারেকশন, কোনো ধরনের এরর কারেকশন মেথড নাই। সেলফ সিনক্রোনাইজেশন এখানে ঘটে না। এখানে কি হয়, অনেক বেশি পাওয়ারের দরকার হয়। যেমন দেখা হলো এখানে কিন্তু পাওয়ার জিরো না, ঠিক আছে। আমরা যখন অন্যান্য মেথড দেখবো, যখন আমরা বাইপোলার দেখবো, তখন দেখবো যে আমাদের ভোল্টেজ লেভেল থাকে দুইটা, মানে ভোল্টেজ লেভেল থাকে তিনটা মূলত। একটা হচ্ছে প্লাস ভি, একটা জিরো, একটা হচ্ছে মাইনাস ভি। সেক্ষেত্রে দেখা যায় আমাদের প্লাস ভি আর মাইনাস ভি অনেকটা ইকুয়ালি থাকে, অর্থাৎ যে আমাদের যদি অনেকগুলো জিরো আর ওয়ান থাকে তখন দেখা যাবে তাদের অ্যাভারেজ যে পাওয়ারটা হয়, অ্যাভারেজ পাওয়ারটা জিরো হয়ে যায়। বাট কিন্তু এখানে অ্যাভারেজ পাওয়ার জিরো হবে না কখন, কারণ আমাদের সবসময় ওয়ান এর ভ্যালুর জন্য আমরা পাওয়ার হিসাব করতেছি কিন্তু জিরোর জন্য হিসাব করতেছি না। এই কারণে আমাদের পাওয়ারটা কখনো জিরো হবে না। এর কারণে এখানে কি হয়, অনেক বেশি শক্তির প্রয়োজন হইতেছে, এন্ড কস্টলি ইন পাওয়ার কনজাম্পশন, এখানে পাওয়ারটা বেশি খরচ হয়। যখন আমরা বাইপোলার করবো তখন এটা আরো একটু বেশি ক্লিয়ার হবে যে ওইখানে পাওয়ারটা কনজাম্পশন হয় না। আচ্ছা, আশা করি বোঝা গেছে। তো এখানে কি হয়, বেস লাইন বেস লাইন প্রবলেম হইতেছে, জিরো ফ্রিকোয়েন্সি প্রবলেম হচ্ছে, আর সিঙ্ক্রোনাইজেশন প্রবলেমও এখানে হইতেছে। তিনটা প্রবলেমই ইউনিপোলারে আছে। বাট এটা একটু ইমপ্লিমেন্টেশন আমরা কেন করি, কারণ এটা হচ্ছে খুব সহজ, আর এটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথটা কম লাগে আর কি। আচ্ছা, এখন আসলে আমরা পোলারে। এখন হচ্ছে আমাদের ইউনিপোলার, এখন হচ্ছে পোলার। পোলার অথবা বাইপোলার যে কোনো একভাবে বলতে পারি, সমস্যা নেই। ওকে, তো পোলার এটা হচ্ছে নট রিটার্ন টু জিরো। এটা না আমরা মিডল অফ দ্য বিটে আমরা কি করবো না, জিরোতে রিটার্ন করবো না। আচ্ছা, দেখা যায় এখানে কি বলছে, এখানে দুইটা লেভেল থাকবে, সহজ কথায় তিনটা লেভেল থাকে আর কি। আহ, তিনটা লেভেল থাকে, তো আমরা জিরোতে রিটার্ন করি না, তো দুইটা লেভেলই আমাদের মুখ্য আর কি। একটা হচ্ছে প্লাস ভি, একটা হচ্ছে মাইনাস ভি। প্লাস ভি হচ্ছে ওয়ান এর জন্য, মাইনাস ভি হচ্ছে জিরোর জন্য। তো এখানে দুইটা জিনিস আছে, দুইটা ভার্সন আছে। একটা হচ্ছে আচ্ছা, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নট রিটার্ন টু জিরো লেভেল, আর এটা হচ্ছে নট রিটার্ন টু জিরো ইনভার্সন। ইনভার্সন আর লেভেলের মধ্যে পার্থক্য আমরা দেখতেছি। আচ্ছা, তো আমরা দেখি এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আসলে। আহ কোন দিকে এত সুন্দর হয়, আচ্ছা। লেভেলের মধ্যে পার্থক্য কি দেখো, আগেরটার মধ্যে আর এখানের মধ্যে পার্থক্য কি, আগেরটার মধ্যে ওকে আমরা একটু ওকে, তো এখানে আমাদের লেভেল আছে দুইটা, একটা হচ্ছে প্লাস ভি, আর একটা হচ্ছে আমাদের মাইনাস ভি, সরি মাইনাস ভি। আচ্ছা, যাই হোক। তো মাইনাস ভি আর প্লাস মাইনাস সম্পর্কে আমাদের জিরোর জন্য আমরা এটাকে ধরছি প্লাস ভি ধরছি। এটা কোনো ব্যাপার না আসলে, এটা যে কোনো ভাবে ধরা যেতে পারে। আমরা যদি জিরোর জন্য প্লাস ভি ধরি তাহলে ওয়ানের জন্য মাইনাস ভি ধরবো, একই জিনিস। তাহলে আমরা জিরোর জন্য কি ধরলাম, প্লাস ভি ধরলাম, ওয়ানের জন্য ধরলাম হচ্ছে মাইনাস ভি। এরকম ভাবে জিরোর জন্য প্লাস ভি কমপ্লিট করলাম, ওয়ানের জন্য মাইনাস ভি কমপ্লিট করলাম, জিরোর জন্য প্লাস ভি। আচ্ছা, তো আগেরটা থেকে তার পার্থক্য কি, আগেরটা কি ছিল, আমরা জিরোতেই আমরা তো আমাদের যে ইউনিপোলার মডেল ছিল তার সাথে এটার পার্থক্য হচ্ছে যে এখানে একটা ভোল্টেজ লেভেল ছিল আর এখানে দুইটা ভোল্টেজ লেভেল, ভিন্ন ভিন্ন ভোল্টেজ লেভেল, ঠিক আছে। আহ এরপর আসে আমরা নট রিটার্ন টু জিরো ইনভার্স। তো ইনভার্সের মধ্যে পার্থক্যটা কি, ইনভার্সের মধ্যে পার্থক্যটা হচ্ছে বা বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে আচ্ছা, এখানে জিরোর জন্য আমরা কি পেতেছি, জিরো পেতেছি, ভালো কথা। এরপর ওয়ান যখন আসবে, ওয়ান যখনই আসবে তখনই আমাদের আগের যে ইয়াটা আছে, সিগন্যালটা আছে, এটা ইনভার্স হয়ে যাবে। যেমন এখানে আছে কত, এখানে আছে প্লাস ভি, তো এটা হয়ে যাবে মাইনাস ভি, ঠিক আছে। যখন জিরো থাকবে তখন নো চেঞ্জ, তো মাইনাস ভি আছে, এটাও মাইনাস ভি থাকবে। পরে কি আছে, জিরো আছে, তো এখানেও কি নো চেঞ্জ। এরপর কি আসবে, আবার ওয়ান আসে, তাহলে এখানে কি হবে, ইনভার্স। তো এখানে জিরো আছে বা মাইনাস ভি আছে, তো কি হয়ে যাবে, প্লাস ভি হয়ে গেল। এরপর কি হয়েছে, আবার ওয়ান আসছে, তাহলে এখানে প্লাস বি থেকে মাইনাস বি হয়ে যাবে। আবার ওয়ান আসছে, তো এটা কি হয়ে যাবে, প্লাস ভি হয়ে যাবে। আর জিরো আছে, তো এটা কি হয়ে যাবে, নো চেঞ্জ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি মূলত যে আমাদের নট রিটার্ন টু জিরো লেভেল আর নট রিটার্ন টু জিরো ইনভার্সের মধ্যে পার্থক্যটা আসলে কি। পার্থক্যটা হচ্ছে যে উপরটাই লেভেলের মধ্যে আর কি, এখানে জিরো আর ওয়ান একটা নির্দিষ্ট লেভেলেই থাকবে, এখানে আর কোনো চেঞ্জ নো চেঞ্জের কোনো কাহিনী নাই। কিন্তু ইনভার্সের বেলায় চেঞ্জ আর নো চেঞ্জের কাহিনী আছে, জিরোর বেলায় নো চেঞ্জ আর হচ্ছে ওয়ানের বেলায় চেঞ্জ। তো এটা
অন্যভাবে চিন্তা করা যায় যে আপনি যদি কেউ যদি চায় তাহলে মনে করেন যে জিরোর বেলায়ও চেঞ্জ করতে পারে, ওয়ানটাকে নো চেঞ্জ রাখতে পারে, এটা কোনো ব্যাপার না। তো এখানে একটা পাওয়ার ডায়াগ্রাম বা ব্যান্ডউইথ ডায়াগ্রাম দেওয়া আছে, এটা আমি পুরোপুরি ভাবে বুঝি নাই, তো এই জিনিসটা আমি স্কিপ করতেছি। আচ্ছা, এরপর হচ্ছে লাইন কোডিং, যে এনার্জি আছে নট রিটার্ন টু জিরো এর এভারেজ সিগন্যাল রেট, এটা একটু দেওয়া আছে। তো এখানে কেস ফ্যাক্টর হচ্ছে হাফ, আমরা এখানে কেস ফ্যাক্টর ধরবো হচ্ছে হাফ। এখানে যে ডাটা রেটটা আছে, ডাটা রেটটা কত হবে, ডাটা রেট আমরা যদি দেখি, আমাদের একটা ডাটা রেটের জন্য বা একটা সিগন্যাল, সরি, একটা বিটের জন্য আমরা কি একটা লেভেলেই ডিনোট করতেছি। তাহলে এখানে আমাদের ডাটা এলিমেন্ট হচ্ছে এক, আমাদের সিগন্যাল এলিমেন্ট হচ্ছে এক, তাহলে এক বাই এক কত হবে, ওয়ান। তাহলে আমাদের অ্যাভারেজ পাওয়ার কি হবে, অ্যাভারেজ পাওয়ার হবে হাফ ইন্টু এন। তারপর এখানে কি বলতেছে, হ্যাঁ বলছে a system is using not return to zero in bus to transfer 10 mbps of data. তো what are the average signal rate and minimum bandwidth? তাহলে আমাদের কি আছে, average signal rate কি হবে, আমরা জানি যে average power হচ্ছে বা average signal rate হচ্ছে হাফ ইন্টু n বা হাফ ইন্টু ডাটা রেট। তো ডাটা রেট কত দেওয়া আছে, 10 mbps, তো 10 mbps কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 500 কে, 500 কে বাউট। আর মিনিমাম যেটা বলছে, মিনিমাম যদি এখানে 500 কে বাউট হয়, তাহলে আমাদের মিনিমাম যে ফ্রিকোয়েন্সি হবে সেটা হবে 500 কিলো হার্টজ। ওকে, এরপর কি বলছে আমরা একটু দেখি। In not return to zero level, the level of the voltage determines the